আমরা প্রত্যেকেই জানি যে আমাদের দেশ হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, যেখানে কোনো বিলকে কানুন হিসাবে তৈরি হতে গেলে সেই বিলটাকে পার্লামেন্টের দুটো ঘর, লোকসভা এবং রাজ্যসভা, এই দুটো ঘর থেকেই পাস করাতে হয় এবং এরপর প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার সিগনেচারেই ওই বিলটা কানুন হিসাবে আমাদের দেশে লাগু হয়। ঠিক সেরকমই দিনটা ছিল 2nd of April 2025। লোকসভাতে মাইনরিটি মিনিস্টার কিরণ রিজু বিলটা টেবিল করেন, যে বিলটার নাম ওয়াকিফ বিল 2025। যে বিলের উপরে এত ডিবেট এবং ডিসকাশন হওয়ার পরে এই বিলটা 3rd of April 2025 এ পৌঁছায় লোকসভার ঘরে এবং লোকসভার ঘরে যখন ভোটিং স্টার্ট হয় ঠিক সেই সময় পক্ষে 288 মেম্বার্স এর পক্ষে ভোট দেন এবং 232 লোকসভাতে বিপক্ষে ভোট দেন এবং লোকসভা থেকে এটা পাস হওয়ার পরে বিলটা রাজ্যসভাতে যায়। রাজ্যসভাতে 128 জন এর দিকে এর পক্ষে ভোট দেন এবং 95 এর এগেইনস্টে ভোট দেন এবং রাজ্যসভা থেকেও বিলটা পাস হয়ে যায় এবং ফাইনাল স্টেপ আমাদের দেশের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাসেন্টেড দ্য বিল, উনি সাইন করে দেন এবং ওয়াকিফ বিল 2025 অ্যামেন্ডমেন্টস হয়ে আমাদের দেশের সামনে আসে এত ডিবেট এবং ডিসকাশনের পর। এবার কোয়েশ্চেন্স হচ্ছে এটা কি, এত কন্ট্রোভার্সি কেন, এর হিস্টরি কি, এই সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওটিতে ডিসকাশন করব আর আপনি অনেক কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। So let's start. After Parliament passes the Waqf Amendment Bill, President Murmu has also given the go-ahead. It has received the President's assent. संसद का कानून है, सबको स्वीकार करना पड़ेगा। আপনি শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আপনি সবকিছু বুঝে যাবেন, কিন্তু আপনাকে পেশেন্স রাখতে হবে এই ভিডিওটাকে বোঝার জন্য। প্রথমে এই ভিডিও শুরু করার আগে জাস্ট আমি একটা কথা বলে নিই। ফর এক্সাম্পলস, আপনি ভাবুন যে আপনার যে বাড়িটা রয়েছে বা আপনার অনেক সম্পত্তি রয়েছে বা যে কোনো কিছু আপনার কাছে আছে, সেটা আপনি ভাবলেন যে আচ্ছা আমি এই জিনিসটা দান করে দেব। আপনি কোনো জায়গায় ডোনেট করে দেবেন চ্যারিটেবল কাজের জন্য, মানুষের ভালোর জন্য। আপনি আপনার জায়গা হোক বা টাকা হোক বা যে কোনো কিছু আপনি কোনো কমিটিকে দান করে দিতে চাইছেন, কোনো চ্যারিটেবল সংস্থাকে দান করে দিতে চাইছেন। এবার আপনি ওই জায়গাটা দিলেন কোনো মন্দির তৈরি করার জন্য, হসপিটালস তৈরি করার জন্য, যাতে গরিব লোকেরা বা সাধারণ মানুষ ওর সুযোগ সুবিধা নিতে পারে। কিন্তু কিছু বছর পর যদি আপনি জানতে পারেন আপনি যে জায়গাটা দান করে দিয়েছেন, সেই জায়গাটা আপনি যাকে দান করেছিলেন সেই বোর্ডটা বা সেই কমিটিটা বা সেই চ্যারিটেবল ট্রাস্টটা কাউকে রেন্টে দিয়ে দিয়েছে, সেখান থেকে টাকা ইনকাম করছে, বা সেই জায়গাটা বিক্রি করে দিয়েছে, সেখান থেকে টাকা ইনকাম করছে, এটা কি ঠিক হবে? ঠিক হবে না, না। কিন্তু ওই সংস্থাটা কি জন্য তৈরি করা হয়েছিল? মানুষের হেল্প করার জন্য, মানুষকে সাহায্য করার জন্য। কিন্তু সেই সংস্থাটা কাউকে হেল্প না করে নিজের প্রফিট করছে। আপনি কি এটা মানবেন? আপনি মানবেন না। তো এই যে ঘটনাটা বললাম, এটা আপনি মাথায় রাখুন। এবার আমাদের কাহিনী স্টার্ট হবে। প্রথমে হচ্ছে কি, দেখুন ইসলামে একটা ওয়ার্ড আছে, যে ওয়ার্ডটা হচ্ছে ওয়াকুফা। আর এই ওয়াকুফা ওয়ার্ডের মিনিং হচ্ছে টু লিঙ্ক টু টাই আপ, মানে হচ্ছে জোড়া লাগানো। এবং এই ওয়াকাফা কথা থেকেই ওয়াকিফ কথাটা আসে এবং ওয়াকিফ কথাটার মানে হচ্ছে প্রপার্টি দ্যাট ক্যান বি ইউজড ফর ওয়েলফেয়ার। এমন কোনো একটা প্রপার্টি, ওয়াকিফ যে ওয়াকফ কথাটা রয়েছে, সেই ওয়াকফ কথাটার মানে হচ্ছে যে কোনো একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টিটা কোনো ভালো কাজে ইউজ হবে, মানে পাবলিক ওয়েলফেয়ারের জন্য। এবং ইসলামে এই জিনিসটাকে চ্যারিটেবল বলা হয় বা কাউকে ডোনেট করাটাকে বলা হয়। তার মানে আপনি কোনো একটা জায়গা দান করলেন এবং আপনি যখন দান করে দেন তখন এটা ওয়াকফ হয়ে যায়। ওয়াকফে যদি কোনো জিনিস অ্যাড হয়ে যায় তাহলে সেই জিনিসটা কোনো সময় বিক্রি করা যাবে না, রেন্টে দেওয়া যাবে না। সেটা দ্বারা হসপিটালস, কোনো চ্যারিটেবল ওয়ার্ক করতে হবে। মানে যখনই আপনি ওই জায়গাটা দান করে দিলেন, সেটা আপনি আল্লাহকে দান করে দিলেন। কিন্তু এটা কিভাবে আসলো, এর স্টার্টিং কোথা থেকে হয়েছে? এর হিস্ট্রি যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে চ্যারিটি বা ডোনেশনস এটা কিন্তু প্রথম কোনো ব্যাপার নয়। প্রত্যেকটা রিলিজিয়নেই এই চ্যারিটি বা ডোনেশনস কথাটা রয়েছে। যেমন শ্রীমদ্ ভাগবত গীতাতেও এই চ্যারিটির কথাটা উল্লেখ রয়েছে। যেমন আপনি যদি চ্যাপ্টার নাম্বার 17 এবং শ্লোক নাম্বার 20 বা 21 পড়েন তাহলে দেখবেন ওখানেও চ্যারিটি বা ডোনেশনস কথাটা উল্লেখ রয়েছে। হিন্দু রিলিজিয়নেও আমরা কি করি বা আমাদের পূর্বপুরুষও আমরাও বা অনেকেই চ্যারিটেবল ডোনেশনস করে ভালো কোনো কাজের জন্য। এবার আপনি যদি কোনো জিনিস দান করে দেন সেটা কি আর আপনার থাকলো না? আপনি যে জায়গাটা দান করলেন হসপিটালস, মন্দির তৈরি করার জন্য,
কিন্তু সেই লোকটা নিয়ে যদি রেন্টে দিয়ে দেয় তাহলে ঠিক নয়। তাহলে এটাও তো আমাদের হিন্দু রিলিজিয়নেও পাওয়া যায়। সেকেন্ড হচ্ছে যে আচ্ছা ওয়াকফ এই জিনিসটা আসলো কোথা থেকে এখন, আর এই ওয়াকফ মুসলিম রিলিজিয়নের সাথে কানেক্টেড কি করে? দেখুন, মোহাম্মদ পয়গম্বর মানে মুসলিমস যে প্রফিট রয়েছেন, উনি 600 পাম ট্রিজ ডোনেট করেন মক্কা বা মদিনাতে, এবং উনি 600 পাম ট্রিজ ডোনেট করে বলেন যে এখান থেকে যে টাকাটা আসবে সেটা যাতে গরিব লোকের মধ্যে বা কোনো ভালো কাজে ইউজ করা হয়। এবং এরপর হযরত উমর সেকেন্ড প্রফিট যখন উনি খাইবারের যুদ্ধে ছিলেন সেই সময় ওনার এক টুকরো জমি উনি পান, এবং উনি ওই জমিটা দিয়ে কি করবেন এটা যখন ভেবে পান না, উনি প্রফিট মোহাম্মদের কাছে জিজ্ঞেস করেন যে আমি এই জমির টুকরোটা দিয়ে কি করব। মিন্স ওয়াকফ করে দাও, আল্লাহর নামে দিয়ে দাও, এবং এই জমিটা উনি দান করে দেন। যার ফলে এই কনসেপ্টটা ওয়াকফ যদি কোনো প্রপার্টি হয় তাহলে সেটা না রেন্টে দেওয়া যায়, না ওটা থেকে আপনি কোনো টাকা জেনারেট করতে পারবেন যে বিক্রি করে দিলেন, আপনি ওটা কোনো চ্যারিটেবল কাজে ইউজ করতে পারবেন। তো এই কনসেপ্টটা পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়ে, এবং 2000 BC-তে হযরত প্রফিট ইব্রাহিম এন্ড হযরত প্রফিট ইসমাইল এনারা মক্কার মধ্যে কিছু লোকাল স্টোনস দিয়ে মক্কা তৈরি করেন। এখানে থেকে ওনারা কাবা শরীফ তৈরি করেন যেখানে মানুষজন প্রার্থনা করতে যেত। এবং হযরত আবু হুরায়রা ইনি বলেন যে কন্টিনিউয়াস চ্যারিটির কনসেপ্ট, এই যে কন্টিনিউয়াস চ্যারিটির কনসেপ্টটা রয়েছে এটা ভীষণ ইম্পর্টেন্ট এই টপিকটা বুঝতে গেলে। এই কন্টিনিউয়াস চ্যারিটা উনি বলেন যে আচ্ছা আপনি কোনো জিনিস যদি ডোনেট করে দেন, দান করুন কাউকে, তাহলে কি হবে আপনি মারা যাওয়ার পরেও আপনি এর পুণ্যটা, এর ফলটা যে আছে সেটা আপনি পাবেন। এই যে কন্টিনিউয়াস চ্যারিটির কথাটা রয়েছে, এই কথাটা গোটা ওয়ার্ল্ডে ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে। তার মানে এই পর্যন্ত আমরা বুঝলাম যে যদি আপনার কোনো প্রপার্টি থাকে সেটা যখন আপনি আল্লাহর নামে দান করে দিলেন সেটাকে বলে ওয়াকফ। ওয়াকফ যদি কোনো প্রপার্টি হয় তাহলে আপনি সেটাকে কোনো সোল্ড করতে পারবেন না, কাউকে রেন্টে দিতে পারবেন না, আপনাকে এটা কোনো ভালো কাজে ব্যবহার করা হবে। এবং এটাকে ভালো করে বোঝার জন্য এ বাকারা 127-এ এটা মেনশন করা রয়েছে কন্টিনিউয়াস চ্যারিটি, যার দুটো পয়েন্টস ভীষণ ইম্পর্টেন্ট। যে এই প্রপার্টিটা ওয়াকফ প্রপার্টিটা এটা ডেডিকেট করা হয় আল্লাহকে, সেকেন্ড হচ্ছে ওরশিপ করা হয়। আর এই ওয়াকফ প্রপার্টিটা দেখার জন্য যে কমিটি রয়েছে সেটা বলে ওয়াকফ বোর্ড। এবার এই প্রসেসটা কি করে হয়, যখন আপনি ওয়াকফ প্রপার্টি মানে আপনি কোনো জায়গায় ডোনেট করছেন সেটা ওয়াকফ বলবে, এবং যখন এই প্রপার্টিটা রেজিস্টার্ড হবে এবং প্রপার্টির যে ডকুমেন্ট হয় সেটাকে বলে ওয়াকফ নামা। এবার দেখবো যে এই যে ওয়াকফ রয়েছে এটা কি লিগ্যাল? হ্যাঁ, এটা লিগ্যাল করা হয়। 1954-এ ওয়াকফ অ্যাক্ট পাস করা হয়, এবং পরবর্তীকালে নারসিমা রাও গভর্নমেন্ট 1955-এ ওয়াকফ অ্যাক্ট নিয়ে আসেন, যার ফলে এর নাম হয় ওয়াকফ অ্যাক্ট 1955। এবং নতুন কিছু রুলস এবং রেগুলেশনস নিয়ে ওয়াকফ কমিটি তৈরি হয় বা ওয়াকফ বোর্ড তৈরি হয়, যেটা অল ইন্ডিয়াতে রয়েছে। এবং অল ইন্ডিয়াতে টোটাল 32 ওয়াকফ বোর্ড রয়েছে, প্রত্যেকটা স্টেটেই আছে। আর এই ওয়াকফ বোর্ডের কাছে এত পরিমাণ সম্পত্তি রয়েছে যেটা আপনি জানলে অবাক হয়ে যাবেন। 16,500টা রয়েছে মুভেবল প্রপার্টিস। মুভেবল প্রপার্টিস মানে যেমন হলো মানি বা শেয়ার, এবং ইমুভেবল প্রপার্টিস রয়েছে 8 লাখ। প্রপার্টির কথা বলছি, এতগুলো প্রপার্টি রয়েছে, সেগুলো বিক্রি করলে কত টাকা হবে ভাবুন। 8 লাখ ইমুভেবল প্রপার্টিস, যেমন হলো হাউস হোল্ড ল্যান্ড। এবং যার ফলে এই ওয়াকফ বোর্ড ওয়ার্ল্ড গোটা ইন্ডিয়ার মধ্যে থার্ড লার্জেস্ট ল্যান্ড ওনার বলে স্বীকৃতি। মানে হচ্ছে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান রেলওয়েজ এর পর সব থেকে বেশি পরিমাণ ওনারশিপ রয়েছে, ল্যান্ড রোড রয়েছে, সেটা হলো ওয়াকফ বোর্ড। কিন্তু কথা হচ্ছে আচ্ছা ওয়াকফ তো ভালো কাজের জন্য ইউজ করা হয়, ওয়াকফ তো একটা ভালো জিনিস, যা আচ্ছা কারোর যদি ইচ্ছে হয় যে সে কোনো প্রপার্টি ডোনেট করবে যেটাকে ওয়াকফ বলবো, এবং সেটা ভালো কাজের জন্য যখন ইউজ হবে, তাহলে তো কন্ট্রোভার্সি কেন, এত প্রবলেম কেন? তো এবার দেখবো ওয়াই প্রবলেমস, সমস্যা কোথায় হচ্ছে। কিন্তু ধীরে ধীরে যখন এই ওয়াকফ বোর্ড বা ওয়াকফ প্রপার্টি দিন দিন বেড়ে যায়, এর মধ্যে কারাপশনস বা এর মিস ইউজ হতে থাকে। যেমন ফর এক্সাম্পল 58,000 কমপ্লেইন্টস রেজিস্টার করায় ওয়াকফ বোর্ডের ওপর, এবং 12,700 কেস রয়েছে পেন্ডিং ওয়াকফ বোর্ডের জন্য, এবং ওয়াকফ ট্রিবিউনালে 18,400 কেস রয়েছে। ওয়াকফ ট্রিবিউনাল মানে হচ্ছে, ওয়াকফ ট্রিবিউনাল হলো ওয়াকফ বোর্ডেরই একটা ডিপার্টমেন্ট, যে ওয়াকফ ট্রিবিউনাল এই কেসেস গুলো দেখেন, সেখানে এতগুলো কেসেস পেন্ডিং হয়ে রয়েছে। এছাড়াও সুপ্রিম কোর্ট এবং হাই কোর্টে ওয়াকফের মিস ইউজের জন্য 165টা পেন্ডিং কেসেস রয়েছে। এবার এক্সাম্পল সহকারে দেখি যে মিস ইউজ গুলো কিভাবে হচ্ছে। তো মিনিস্টার আনোয়ার মানিপান্ডি কমিটি বলেন যে 29,000 একর অফ ল্যান্ড
ওয়াকফ ল্যান্ড যে রয়েছে এটাকে ডাইভার্ট করা হয়েছে কর্ণাটকাতে কমার্শিয়াল পারপাসের জন্য। তার মানে এটা কারাপশন বা মিস ইউজ না, যে ওই প্রপার্টিটাকে ওয়াকফ প্রপার্টিটাকে কমার্শিয়াল কাজের জন্য ব্যবহার করা হচ্ছে। এবং আসাম ওয়াকফ বোর্ডে 2006-এ 15,800 বিঘা ল্যান্ড মিস ইউজ করা হয়েছে। নাম্বার 3, এক ওয়াকফ বোর্ড মেরুটে যে রয়েছে সেই ওয়াকফ বোর্ড মেরুটের যিনি রেসপন্সিবল ছিলেন ওই বোর্ডটাকে দেখাশোনার, ওনার নাম হচ্ছে কুমার আহমেদ। উনি কি করেন, 608 বিঘে যে জমি রয়েছে সেটা বিক্রি করে দিতে চান 1.3 crore রুপিজে। কাকে? আন্ডার কভার রিপোর্টারকে। তাহলে এটা মিস ইউজ হচ্ছে ওয়াকফ প্রপার্টি। যে লোকগুলো দান করে দিয়েছেন ওয়াকফ প্রপার্টি যা আল্লাহর জন্য, সে প্রপার্টিটাকে মিস ইউজ করছে। এবং তামিলনাড়ুতে ভেপুর একটা হিন্দু ফ্যামিলিস রয়েছে যেখানে ওনাদের 57 একর ল্যান্ড রাতারাতি পুরো ওয়াকফ প্রপার্টি বা ওয়াকফ বোর্ড নিয়ে নেয় এবং যার ফলে দেশে দাঙ্গা হাঙ্গামা বৃদ্ধি পেতে থাকে। 2006 সাচ্চার কমিটি উনি এটা বলেন যে যদি ওয়াকফ প্রপার্টি সঠিকভাবে ইউজ করা হয় তাহলে তো খুবই ভালো। যেমন 2016-এ এই ওয়াকফ প্রপার্টি গুলোকে সঠিকভাবে ইউজ করা হয়নি দেখে শুধুমাত্র 106 crore রুপিজই পেয়েছে, কিন্তু এটা যদি সঠিকভাবে ইউজ করা হতো, ঠিকভাবে ইউজ করা হতো, তাহলে 12,000 কোটি টাকা আসতো পার ইয়ারে। এই সমস্ত ওয়াকফ প্রপার্টি মিস ইউজ এবং কারাপশন ঢোকার জন্য এই বিলটা নিয়ে আসা হয়েছে, যাতে এই প্রপার্টি ওয়াকফ প্রপার্টির মিস ইউজ বা এর কারাপশন রিলেটেড কোনো কিছু না ঘটে। যার ফলে 2 এপ্রিল 2025 বিলটা ফাইনালি অ্যামেন্ডমেন্টস করে নতুন নিয়ম নিয়ে আসা হয়। কি নিয়ম নিয়ে আসা হয়? আগে কি নিয়ম ছিল? ওয়াকফ প্রপার্টিতে যে রয়েছে বা ওয়াকফ বোর্ডের ওয়াকফ অ্যাক্ট 1955-এ যে রুলস ছিল সেটাকে চেঞ্জ করা হয়েছে। কি চেঞ্জ করা হয়েছে? আগে যে কোনো রিলিজিয়নের লোক হোক না কেন উনি চাইলে ওয়াকফ বোর্ডে ওয়াকফ প্রপার্টি দান করতে পারতেন, কিন্তু এখন অন্য কোনো রিলিজিয়ন থেকে হলে হবে না, মুসলিমস রিলিজিয়ন থেকে হতে হবে। আগে ওয়াকফ ট্রিব্যুনালের ডিসিশনস ফাইনাল হতো, কিন্তু এখন ওয়াকফ ট্রিব্যুনালের ডিসিশন শুধু ফাইনাল নয়, সুপ্রিম কোর্ট বা হাই কোর্টেও লোক যেতে পারে। আর ওয়াকফ যে বোর্ডটা রয়েছে সেই ওয়াকফ বোর্ডে শুধুমাত্র মুসলিমস মেম্বারসরাই থাকতো, এখন 2 জন নন মুসলিমস মেম্বারও অ্যাড হবে এবং যত সমস্ত কাজ হবে একটা প্রপার মেকানিজমস, প্রপার রুলস রেগুলেশনস ফলো হয়ে এই ওয়াকফ প্রপার্টিটাকে ডিস্ট্রিবিউট করা হবে বা চ্যারিটেবলস কাজের জন্য ব্যবহার করা হবে এবং সমস্ত কিছু ডিজিটালাইজড করা হবে। তো এই সমস্ত ছিল ওয়াকফ প্রপার্টি। আর আই থিঙ্ক এই পর্যন্ত বুঝে গেছেন যে ওয়াকফ কি এবং ডিবেট কেন চলছিল, আর এটা বিল নতুন নিয়ে এসে কি করা হলো। সো থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। আপনার কি মতামত আপনি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। সো থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।